সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সর্বশক্তি দিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। অবশ্যই আমরা কম্প্রোমাইজ করিনি বর্ডার, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। আগের তুলনায় আইন শৃঙ্খলার ইন্ডিকেটরগুলো যদি আপনারা ভালোভাবে বিশ্লেষণ করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আইন শৃঙ্খলা আগের থেকে স্থিতি অবস্থায় আছে। কোনো মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে দলটির পথসভা কর্মসূচিতে তিনি কথা বলেন। চট্টগ্রামের 6টি উপজেলায় আজ পথসভা করেছে দলটি। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় 6টি উপজেলাতেও দলটি একযোগে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করছে। সহকর্মী তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সোমবার সকাল 10:30টায় এনসিপির পথসভা শুরু হয়। এতে অংশ নেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নগরীর 16 শহর এলাকায় বিপ্লব উদ্যানে হাসনাত বলেন, সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। আপনারা যদি এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে, তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। যেই বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে খুন করে, সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না, এবং এই পরিবর্তনটা আমাদের করা প্রয়োজন। জেলার 6 উপজেলা রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করছে দলটি। এদিকে বেলা 11টার দিকে নীলফামারীর ডোমারের বাটার মোড় থেকে বৃষ্টির মধ্যেই জনসংযোগ শুরু করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বিভিন্ন দোকানে দোকানে গিয়ে মানুষের সাথে কথা বলেন। ভাই সার্জিস আলম আসছিল এখানে, আমাদের সাথে কথা বললো যে ভাই তারা নতুন নাগরিক পার্টি গঠন করেছে, বলতেছে ভাই আমাদেরকে ভোট দিয়েন। আর আমরা তাদের তো অনুদান জানি বাংলাদেশের জন্য তারা কি করেছে। ততক্ষণই যদি কেউ যদি চাঁদা চায় কিংবা চাঁদার জন্য আসে যে এটা করে দিব, এটা দেন, এগুলা সতর্ক যাদের জন্য সবাইকে জানাজানি করা যায় আর কি, এইটাই বললো ওরা। সকল রাজনৈতিক দলের কাছে, বিএনপি সহ অন্যান্য যারা আছে, একটা অনুরোধ, আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে এখন যারা আছে তারা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। জেলা সদর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরে জনসংযোগ, লিফটেড বিতরণ ও পথসভা করে দলটি। এ সময় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ সহ দলের নেতারা অংশ নেন। হাসিবা আলী বর্ণা, 71। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশে 65,500 প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় 1 কোটি 10 লাখ শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। প্রতিদিনের মতো খুলনা মেহমান আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা জানিয়েছেন আজ তারা ক্লাস নেবেন না, তাই স্কুল মাঠে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। বিদ্যালয়ে এসেছেন শিক্ষকরাও, তবে টিচার্স রুমে বসেই তারা পার করছেন অলস সময়। জানালেন 11তম বেতন গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা। একযোগে কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে উচ্চতন আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে কেউ পাঠদানে আসেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে
আমরা কর্মবিরতিতে আছি। পূর্ণ দিবস কর্মবিরতিতে সিলেটের প্রাথমিকের সহকারী শিক্ষকরাও। তারা বলছেন 12তম গ্রেড প্রস্তাব করা মানে শিক্ষকদের অসম্মান করা, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা সক্রিয়ভাবে প্রত্যেক শিক্ষকই আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। ভিন্ন চিত্র দেখা গেছে বরিশালে। এখানকার বেশিরভাগ স্কুলে শিক্ষকরা ক্লাসে অংশ নিয়েছেন। এখানে যদি আমরা ক্লাস বর্জন করে বসে থাকি, বাচ্চারা খুবই গন্ডগোল করে, রাস্তায় যায়, রাস্তায় নামে, তারপর মাঠে। রবিবার আইন বিভাগ সরকারি কর্মচারীদের আচরণ এবং দণ্ড সংক্রান্ত একটি পরিপত্র জারি করায় ময়মনসিংহে বেশিরভাগ স্কুলে ক্লাস চলমান রয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই। আমার চাকরির বয়স হয়ে গেছে 25 বছর, এখন পর্যন্ত আমি কোনো পদোন্নতি পাইনি। সরকারি শিক্ষকদের যে দাবি সেটা অবশ্যই যৌক্তিক। যশোরেও চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। আমাদের কর্মবিরতি চলছে না, তবে আমরা এই দাবিগুলোর সাথে একমত। এর আগে 3 দফা দাবিতে গত 5 মে থেকে ধাপে ধাপে 1 ঘন্টা থেকে শুরু করে অর্ধদিবসের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আব্দুল আল মামুন, 71। দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই দেশে 12টি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যা স্বাভাবিক নয়। এটি বহুদিনের অবহেলার ফল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে শেরপুরের নালিতা বাড়ির দাওধারা গারো পাহাড়ে প্রস্তাবিত পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি আরও বলেন, গারো পাহাড়ে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে। জায়গা ও খাবার কম থাকার কারণে হাতি লোকালয়ে চলে আসে। কি করলে হাতি লোকালয়ে আসবে না সে ব্যাপারে চিন্তা করতে হবে বলেও জানান তিনি। এদিকে সাংবাদিকদের প্রশ্ন উত্তর শেষ হলে কিছু লোক সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, সময়ের টিভির চিত্রগ্রাহক বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের শাহরিয়ার শাকির সহ 6 জন আহত হন। আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেওয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন যাবৎ অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা আচালং সীমান্ত দিয়ে আরও 19 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, ভোর রাতে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অনুপ্রবেশকারীদের দাবি তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে। এই বিষয়ে পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে, অন্যথায় অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে চলতি মাসে 2 দফায় 86 জনকে পাঠিয়েছিল বিএসএফ বলেও জানান তিনি। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মতরেবল সীমান্ত দিয়ে নারী শিশুসহ 21 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কমলগঞ্জ থানা জানিয়েছে, সোমবার সকালে কমলগঞ্জ উপজেলার মতরেবল সীমান্ত দিয়ে নারী শিশুসহ 21 জনকে পুশিন করেছে বিএসএফ। পরে তাদের আটক করে নিয়ে যায় বিজিবি। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 18 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারত। কালেঙ্গা বিজিবি ক্যাম্পের ইনচার্জ জাকারিয়া ইবনে কাদির জানান, শনিবার সকালে চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। তাদেরকে কালেঙ্গা বিওপিতে রাখা হয়েছে। ফেরত আসা এইসব নাগরিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা সবাই ভারতের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সংসারের অভাব অনটনে কীটনাশক খেয়ে
আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। রোববার রাত 10টার দিকে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুরের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে স্ত্রী জরিনা জরুরি বিভাগেই মারা যান। পরে রাত 1টার দিকে স্বামী আলামিনও মারা যান। জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, কিস্তিতে কেনা একটি ইজি বাইক কয়েকদিন আগে আলামিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভাব অনটন থেকে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। খুলনার সোনাডাঙ্গায় এক যুবককে ছুরিকাঘাত এবং রূপসা উপজেলার একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সোমবার ভোরে সোনাডাঙ্গার MA বাড়ি সড়কের নির্মাণাধীন একটি বাড়ির ভেতরে কয়েকজন গোলাম হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই সময় রূপসা উপজেলায় শিফলতলা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে রনিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দুটি হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলে ধারণা করছে পুলিশ। দোষীদের আটকের চেষ্টা চলছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানি করার চেষ্টার ঘটনায় আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রোববার রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারে করা 3 জন হলেন সিরাজগঞ্জের সাব্বির হোসেন, শিয়াব সরকার ও জাহাঙ্গীর আলম। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 19টি মোবাইল ফোন, আইডি কার্ড ও ব্যাগ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 20 মে ঢাকার আবদুল্লাপুর থেকে ছেড়ে আসা আল ইমরান পরিবহনে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। টাঙ্গাইল জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এই জায়গাটাই খুঁজে বেড়ার চেষ্টা করেছি এবং মামলা রহস্য গঠন করেছি। ইনশাল্লাহ আপনাদের সকলের আপনাদের ইনশাল্লাহ এটি আমরা করতে পেরেছি। আর আপনি যেটি বললেন যে গতকালকে আমরা এই আসামিগুলোকে গ্রেপ্তার করেছি এবং এদের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলায় ডাকাতির মামলা রয়েছে এবং এটি কিন্তু একটি চক্রবদ্ধ সদস্য এবং আন্তঃজেলা সক্রিয় সদস্য। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে 5টি ট্রলার সহ 27 জেলেকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ হয়েছে 500 কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। কলাপাড়া মৎস্য বিভাগের আশিকুর রহমান জানান, সোমবার ভোর পর্যন্ত সাগরে অভিযান চালায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। এ সময় সাগরের বিভিন্ন মোহনা থেকে 5টি ট্রলার সহ 27 জনকে আটক করে কোস্টগার্ড। ট্রলারগুলো থেকে জব্দ হয় লইট্টা, পোয়া, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির 500 কেজি সামুদ্রিক মাছ। পরে এই ঘটনায় 5 ট্রলারের মালিককে জরিমানা করা হয়। ফেনী নদীর ভাঙনে সোনাগাজী ও কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে। এই এলাকার লোকজন জানান, বসত ভিটা হারানোর ভয়ে তারা রাতে ঘুমাতে পারেন না। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। ইতোমধ্যে উপজেলার শত শত মানুষের ফসলি জমি ও বসতভিটা নদীতে হারিয়ে গেছে। গত বছরের 26 আগস্ট উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে মুসাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় জোয়ারের সময় 8 থেকে 10 ফুট পানি ওঠে ফেনী নদীতে। দুর্গত এলাকার বাসিন্দারা জানান, ভাঙন আতঙ্ক ও বসতভিটা হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারেন না ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার অনেকেই। প্রতিনিয়ত জোয়ারে আমাদের এই গ্রামের শত সহস্র বাড়িঘর ভাঙছে, রাস্তা ভাঙছে, মসজিদ ভাঙছে, এভাবে প্রতিনিয়ত চলছে। বর্তমানে আমার থাকার কোনো জায়গা নেই। এটা যদি ভাঙিয়ে যায় তাহলে আমার বাল বাচ্চা কোনো থাকুন যে এরকম কোনো মাথা কোনো জায়গা নাই। যে যারা এখানে আপনার বসবাস করে তারা ঘুমের ভিতর জেগে যায়, হঠাৎ করে কখন ভেঙে তারা নিচে পড়ে যাবে। কারণ এখানে এই যে আপনারা দেখতেছেন ফাট থেকে 5-6 হাত ডিস্টেন্স শুধু, এটা যদি
ইমিডিয়েটলি যদি না করে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এপ্রিল-মে মাসে একনেকে পাশ হলে নদীতে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং, এটাতে নদী ভাঙন রোধ, বিভিন্ন রেগুলেটরের ক্ষয়ক্ষতি এবং বাঁধ নির্মাণ সব মিলিয়ে ওখানে 171 কোটি টাকার ফেনী জেলার অংশের জন্য প্রস্তাবনা আছে। হয়তো এটা কম বেশি হতে পারে। অব্যাহত এই ভাঙনে ইতোমধ্যে ছোট হয়েছে 3 দিক থেকে নদী ঘেরা সোনাগাজী উপজেলা। শরীফ আজাদ প্রীতম, ৭১। এনবিআর বিলুপ্ত করে 2টি বিভাগ করার অধ্যাদেশ বাতিল চেয়ে রোববার কর্মবিরতির পর সোমবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল থেকেই আমদানি রপ্তানিকারকদের প্রতিনিধি বা কাস্টমস ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং এজেন্টদের ভিড় দেখা গেছে জেলা কাস্টমস কার্যালয়ে। এতে আবার কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম বন্দরের পণ্য শুল্কায়ন প্রক্রিয়ায়। বন্দর ব্যবহারকারীরা জানান, বেশ কয়েকদিন ধরেই এনবিআর ও কাস্টমস কর্মচারীদের কলমবিরতি ও কর্মবিরতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। ঈদের আগে পণ্য শুল্কায়ন বন্ধ থাকায় বন্দরইয়ার্ডে আমদানিকৃত পণ্যবাহী কন্টেইনারের সংখ্যা বেড়েছে। কন্টেইনার ও জাহাজ জটের ঝুঁকি তৈরি হয়েছে। একই সাথে নির্ধারিত সময়ে পণ্য নিতে না পারায় 4 গুণ সারচার্জ দিতে হচ্ছে ব্যবসায়ীদের। দর্শক, নানা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তারা আছেন শহীদ মিনারে এবং সেখানে আমাদের সহকর্মী আছেন সবুজ মাহমুদ। আমরা সরাসরি তার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছি। সবুজ মাহমুদ, ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন, কি সিদ্ধান্ত এলো এবং কি কার্যক্রম চলছে? রয়্যাল, আমি এখন শহীদ মিনার অবস্থান করছি। এখানে বাংলাদেশের প্রায় 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা এখানে এসে আজকে ষষ্ঠ দিনের মতো এখানে অবস্থান করছে এবং তাদের দাবি হচ্ছে পল্লী বিদ্যুতের যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান, সেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ তাদের 7 দফা দাবিতে তারা আন্দোলন করছে। সেই 6 দিন অবস্থান এখানে হয়ে গেল, তাদের কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। এই জন্য তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছিল। সেই সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে যে আগামীকাল থেকে 80টি পল্লী বিদ্যুৎ সমিতিতে তারা সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখবে এবং তারা কর্মবিরতি ঘোষণা করেছে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। কিন্তু তারা এটা জানিয়েছে যে দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও গ্রাহকদের যে বিদ্যুৎ সেবা, সেই বিদ্যুৎ সেবা কিন্তু চালু থাকবে। সেই বিদ্যুৎ সেবা চালুর পাশাপাশি তাদের আন্দোলন চলবে এবং আজকে তাদের এই যে ষষ্ঠ দিনের মতো এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি চলতে থাকবে এবং সারা বাংলাদেশ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদেরকে এখানে আসার আহ্বান জানিয়েছেন। তাদের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের যে 7 দফা দাবি, তার অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে এবং পল্লী বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুৎ সমিতি আর পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে। এছাড়া মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং যে পোষ্য শ্রমিকরা আছেন তাদের চাকরিকে নিয়মিত করার দাবি রয়েছে। আর তারপরে দাবি আছে মিথ্যা এবং হয়রানিমূলক যেসব মামলা করা হয়েছে এই আন্দোলনকে অজুহাত করে, সেই আন্দোলনকে অজুহাত করে কর্মচারীদেরকে যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এছাড়া তাদের আরও একটি অন্যতম দাবি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে কর্মচারীদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি ফিল আপ করার জন্য ধন্যবাদ সবুজ মাহমুদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে পাওয়া গেল। সংযোগের অন্যান্য পর্যায়ে আমরা হয়তো এ নিয়ে আরও আলোচনা করব। আপনি সেখানকার তথ্য সংগ্রহ করতে থাকুন। দর্শক, আমাদের সাথে সবুজ মাহমুদ আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন। তিনি আছেন শহীদ মিনারে। সেখানে নানা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীরা কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই নিয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম। এবার চলে যাচ্ছি নিয়মিত সংবাদে। চট্টগ্রাম বন্দর দিয়ে বিলাসবহুল গাড়ি আমদানি করতে অনীহা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। বাজেটের আগ মুহূর্তে এমন সিদ্ধান্ত গাড়ি আমদানিকারকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। মাত্র 20% নিজেদের কাছে রেখে বাকি 80% গাড়ি মংলা বন্দরে দিয়ে আমদানি করতে মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠিয়েছে বন্দর। তাদের এই সিদ্ধান্ত আপত্তি জানিয়েছে গাড়ি আমদানিকারকদের প্রতিষ্ঠান বারভিডা। সাইফুল ইসলাম শিল্পের প্রতিবেদন।
আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষিত হবে 2025-26 অর্থবছরের বাজেট। এই বাজেটকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও বিপুল পরিমাণ রিকন্ডিশন গাড়ি আমদানি করছে ব্যবসায়ীরা। আগামী সপ্তাহের মধ্যে বন্দরে ভিড়বে গাড়ি ভর্তি একটি জাহাজ। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি আমদানি করতে আপত্তি জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চিঠিতে বন্দর কর্তৃপক্ষ গাড়ি রাখার জায়গা না থাকার কথা উল্লেখ করে আমদানি করা গাড়ি অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে মন্ত্রণালয়কে প্রস্তাব করেছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম এবং স্পেসটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারলাম। মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন মাসুল না থাকলেও পরবর্তী 7 দিন 793 টাকা করে ভাড়া এবং 503 টাকা করে চার্জ দিতে হয় আমদানিকারককে। 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকা, কিন্তু মোংলা বন্দরে 4 দিন বিনা মাসুলের পর পরবর্তী 7 দিনের জন্য 400 টাকা ও পরের 7 দিনের জন্য 768 টাকা, আরও 14 দিন পর প্রতিদিনের জন্য শুল্ক নির্ধারণ করা আছে 129 টাকা। তবে শুল্ক হার তুলনামূলক কম হলেও নানান জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি গাড়ি ব্যবসায়ীদের। অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের গাড়ির প্রায় অর্ধেক দামও আমরা সেল করতে পারি না অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। সুতরাং চট্টগ্রাম বন্দর, আমরা চট্টগ্রাম ব্যবসায়ী হিসাবে চট্টগ্রামে আমরা গাড়ি আনবো, সেটাই আমাদের দাবি। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা গাড়ির বিপরীতে প্রতি মাসে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক আদায় হয় 250 কোটি টাকা। চলতি বছরের প্রথম মাসে যা 1000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমে গেলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 2টি শেডে 1061টি গাড়ি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় রয়েছে 304টি গাড়ি। এই অবস্থায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত প্রত্যাহার করে বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত হবে না। চট্টগ্রাম থেকেই গাড়ি আমদানি করে এখান থেকে খুব দ্রুত খালাস করার সিদ্ধান্ত নিলেই সেটা ব্যবসায়ীর উপকৃত হবে এবং যারা এটা চাহিদা মিটান তারাও উপকৃত হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে 2টি শেডে 1250টির গাড়ির ধারণ ক্ষমতা রয়েছে। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। সাইফুল ইসলাম শিল্পী, 71, চট্টগ্রাম। কুষ্টিয়ার মিরপুরের পুরাদহ কাপড়ের হাটে খাজনা আদায় নিয়ে হাট ইজারাদার আর ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। হাটের বাইরের জমিতে দোকান তৈরি, মার্কেটে জোর করে খাজনা আদায়ের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। কুষ্টিয়া আদালতে একটি মামলাও করেছেন তারা। তবে ইজারাদার বলছেন সরকারের সকল নিয়ম মেনেই খাজনা আদায় হচ্ছে, আর উপজেলা প্রশাসন বলছেন উভয় পক্ষের সাথে আলোচনা করে এর সমাধান করা হবে। শৈতালির প্রতিবেদন। কুষ্টিয়ার মিরপুরের পরদাহ কাপড়ের হাট প্রতি বছর বৈশাখ মাসে 1 বছরের জন্য মিরপুর উপজেলা প্রশাসন থেকে হাটটি টেন্ডারের মাধ্যমে ইজারা দেয়া হয়। এবার হাট ইজারা পেয়েছেন মিরপুরের 8টি গ্রামের জমারত আলী। এরপর থেকেই দোকানদার এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি দরের ক্রেতারা নানা ধরনের অভিযোগ তুলেছেন ইজারাদারের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন সরকারিভাবে নির্ধারিত সীমানা ছাড়াও কাপড়ের হাটের বাইরের দোকান ও মার্কেট থেকে জোর করে খাজনা আদায় করা হচ্ছে। 150 টাকার খাজনা 3 দাঁড়ে 450 টাকা নিতে তাদের তার মন ভরছে না। ইজারাদার এক টুকলা মাল 7 বার উল্টাই পাল্টাই খাজনা নিচ্ছে। মালিকানা সম্পদের পারে কোনো খাজনা দিতে রাজি না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকারি ব্যবসায়ীরাও বলছেন এক কথা, আমরা আগে খাজনা দিনে এখন জোর করে খাজনা নিচ্ছে। হাটের ভিতর থেকে যদি খাজনা নেই এটা মানা যায়, কিন্তু মালিকানা জায়গাতে বাইরে থেকে যদি মাল কেনে সেখান থেকে আপনার এই জায়গান স্লিপ। হাটের বাইরে তো মাল কিনলেও জোর করে ওনারা খাজনা চায়, তো ওখানে গেলে মালটা লাউলি বিশাল ঝামেলি করে। যদি খাজনা 10 টাকা নিচে 20 টাকা খাজনা দেওয়া ওদিক পার হয়ে যায়। পার বসে যায় এই থামো এদিকে আসো খেলো খাজনা ডিসিপ্লিন না খান দেয়নি আবার খাজনা দাও। যদি এইরকম চলতে থাকে আমরা কখনো পুরো আসবো না। 400 টাকা খাজনা দিতে হবে। আমি যে ভাই আমার খাওয়ার জন্য টাকা তো রাখতে হবে, আমাদেরকে খাওয়া দাওয়া আছে বলেও কথা আমি শুনবো না। খুব শেষে 300 টাকা নিয়েছে আমার থেকে।
তবে হাট ইজারাদার বলছেন, খাজনা আদায়ের ক্ষেত্রে সরকারিভাবে যে শর্ত রয়েছে সেটি মানা হচ্ছে। এছাড়া গত 15 দিন জোর করে তার খাজনা আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবসায়ীরা অন্যায়ভাবে মামলা করেছেন। সরকার এই হাটটা ইজারা দিয়েছে, আমাকে নির্ধারণ করে দিয়েছে, এখানে না দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার জানা নাই। এ বিষয়ে কুষ্টিয়া মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, এ নিয়ে এলাকার নেতাদের সাথে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সহকারী জজ আদালত থেকে ওনারা মামলা হাটটা আপিল করছেন, তার দর্শন নোটিশ এটা দিয়ে ওনারা জাস্ট নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে যেহেতু ইনভলভ, আমরা সবাই মিলে চেষ্টা করে অনেক করে আমরা চেষ্টা করতেছি যে স্বাভাবিকভাবে কার্যক্রমটা করার জন্য। 1968 সালে এই হাট শুরু হয়, যা প্রথমে সপ্তাহে একদিন বসত। স্বাধীনতার পর ক্রেতা বিক্রেতার সমাগম বাড়ায় বর্তমানে বুধ, বৃহস্পতি ও শুক্রবারে হাট বসে। ফারদিন নীরব, ৭১। সড়ক সম্প্রসারণের কাজ শেষ হবার 8 বছর পরেও স্থানান্তর হয়নি গাইবান্ধা শহরের 1.5 শতাধিক বিদ্যুতের খুঁটি, যে কারণে যানজটের দুর্ভোগে পড়েছে শহরবাসী। বলছেন, গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসব খুঁটি না সরানোয় ঘটছে দুর্ঘটনাও। এ বিষয়ে সড়ক বিভাগ বলছে ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা পরিশোধ করেছেন তারা। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে কিছু জটিলতায় কাজ আটকে আছে, দ্রুত খুঁটি সরিয়ে ফেলা হবে। শামীম আল সামসের তথ্য ও ছবিতে বিস্তারিত। গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজার থেকে পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কটি 1 লেন থেকে 2 লেনে সম্প্রসারণের কাজ শুরু হয় 2018 সালে। এর আগে 2017 সালেই সড়কের দুপাশের 1.5 শতাধিক বিদ্যুতের খুঁটি স্থানান্তরের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয় সড়ক বিভাগ, আর এর জন্য ক্ষতিপূরণও পরিশোধ করা হয়। কিন্তু কিছু খুঁটি স্থানান্তর হলেও 8 বছরেও পুরো কাজ শেষ করেনি বিদ্যুৎ বিভাগ। এতে গুরুত্বপূর্ণ সড়কের ওপর এবং বিভিন্ন বাঁকে দাঁড়িয়ে থাকা এসব খুঁটির কারণে দুর্ভোগে আছেন শহরবাসী। তারা বলছেন, এতে যানজট তৈরি সহ ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া ব্যবহার করা যাচ্ছে না সড়কের ফুটপাত। রাস্তার দুই পাশে বিদ্যুতের পোল থাকার কারণে শহরের মধ্যে যানজট দেখা দিচ্ছে। বিভিন্ন সময়ে শহরের মধ্যে রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে। একটা গাড়ি ধানগড়ির সামনে যা দাঁড়ালো, পেছনের গাড়িটা ফলো করলো না, হয়তো ধানগড়ি যায় গাড়িটা ওখানে বাজে দিল। এইগুলোর কারণে বিভিন্ন জায়গায় আপনার রাস্তায় লোকজন চলাফেরা করতে পারছে না, এটা হাঁটা যাচ্ছে না, রাস্তার পার হয়ে আবার রাস্তায় নামতে হচ্ছে এই ফুটপাতের জন্য। তাহলে আবার সেই সমস্যাটা আমাদের থেকেই যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগে নির্বাহী প্রকৌশলী জানান, জনভোগান্তির কথা জানিয়ে বিদ্যুৎ বিভাগকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। তারা কাজটি করছে বাট ধীরগতি সম্পন্ন, এজন্য আমরা নিয়মিত তাদের তাগাদা দিচ্ছি এবং তাদেরকে আমরা সহযোগিতা করছি পোল বসানোর বিষয়ে। তো তারা কাজটি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করবে। এদিকে জমি সংক্রান্ত জটিলতা ও স্থানীয় বাধায় খুঁটি স্থানান্তরে কিছুটা জটিলতা তৈরি হয়েছে জানান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। রাস্তার উত্তর পাশে আমরা কিছু স্থাপনাতে কাজ করতে বাধা পাচ্ছি, পাশাপাশি রেলওয়ের জায়গাতেও কিছু কাজ করতে সমস্যা হচ্ছে। তো আমাদের ইতিমধ্যে অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, বাকি কাজও আমরা রেলওয়ে, স্থানীয় পৌরসভা এবং সড়ক বিভাগের সাথে আমরা আলোচনা করে কাজগুলো সমন্বয় করে আগানোর চেষ্টা করছি। 2.5 কিলোমিটার এই সড়কটি শহরবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দ্রুত সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে জনভোগান্তি কমানোর দাবি সবার। মনিরা কাজুরি, ৭১। সুনামগঞ্জে আহত সেজে জুলাই ফাউন্ডেশনের অনুদান নেয়ার অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ ওঠা ব্যক্তির নাম আল হেলাল মোহাম্মদ ইকবাল মাহমুদ। বিষয়টি জানাজানির পর 5 সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। জুলাই আন্দোলনের আগে কখনো মুক্তিযোদ্ধার সন্তান, কখনো সাংবাদিক, আবার কখনো মানবাধিকার কর্মী পরিচয় দিতেন আল হেলাল। বাউল সেজে গাইতেন শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার গুণকীর্তন। এখনও গান করেন আল হেলাল, তবে বিএনপির জাতীয়তাবাদী বাউল দলে। অভিযোগ উঠেছে জুলাই ফাউন্ডেশনে আহতদের জন্য বরাদ্দ থেকে 1 লাখ টাকা অনুদান নিয়েছেন তিনি।
তবে অভিযুক্ত হেলাল বলেন, গেল বছরের 4 আগস্ট আন্দোলনে পুলিশের ছোড়া টিয়ার শেল তার চোখে লাগে। এজন্য সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে চিকিৎসাও করিয়েছেন। আমার আহত হওয়ার পিছনে কোনো নাই, মানে উদ্দেশ্যমূলকভাবে বা সাজানো আহত হওয়ার এই ধরনের কোনো দুর্বিসন্ধি আমার নাই, কখনো ছিল না, ভবিষ্যতে হবে না। তবে চক্ষু হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালের চেয়ারম্যানের চাপে পুরনো তারিখ বসিয়ে আল হেলালকে ব্যবস্থাপত্র দেয়া হয়। এই সংক্রান্ত বিষয়ে যে আপনি একটি সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে আমি কিছু আর্থিক অনুদান পেতে পারি। তো মালিক পক্ষ আমাকে বলে যে দিয়ে দেন, সেই পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়েছি, কারণ আমি যেহেতু কর্মী, তাদের চাপের মুখে পড়ে আমাকে এই কাজ করতে বাধ্য হয়েছি। এদিকে হাসপাতালের চেয়ারম্যানের দাবি, তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। চিকিৎসকের সাথে যোগসাজশ করে ব্যবস্থাপত্র নিয়েছেন আল হেলাল। এই প্রেসক্রিপশনটা যেটা আমরা দেখতেছি, এটা আমাদের রেজিস্টারে কোনো এন্ট্রি নেই, রেজিস্টারে এন্ট্রি নাই, তারপরে আপনার কোনো স্লিপ দেওয়া হয় না এটার মধ্যে। তারপরে 4 তারিখে আপনার লেখা হয়েছে, 4 তারিখে আপনার এইটা প্রেসক্রিপশনটা নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু 4 তারিখে তো আমাদের আধা বেলার পরে আমরা হসপিটাল বন্ধ করে দিচ্ছি। বিষয়টি জানাজানি হলে আন্দোলনে আহতরা এর নিরপেক্ষ তদন্ত দাবি করেন। প্রকৃত যোদ্ধা যারা আছে তারা তাদের প্রাপ্য সম্মানীয় এবং মর্যাদা পাও, এর বাইরে যেন কেউ না পায়। এর বাইরে কেউ পাইলে আমরা সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই। জেলা প্রশাসক জানান, অভিযোগ প্রমাণ হলে টাকা ফেরত নেওয়ার পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে। ফ্রড করে থাকলে পরে তার নাম বাদ যাবে এবং সে যদি এর অর্থে কোনো ধরনের সুবিধা নেয় তার বিরুদ্ধে মামলা করা হবে। ঘটনা তদন্তে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বনশ্রী হালদার, 71। রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত জুলাই যোদ্ধা শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ 9 মাস 20 দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দার পাড়ায় পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাহিদুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে শাওনের মরদেহ তোলা হয়েছে। এ সময় সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামাল উদ্দিন, সেনবাগ থানার তদন্তের ভারপ্রাপ্ত কর্মকর্তা হযরত আলী মিলন সহ সিআইডির একটি দল উপস্থিত ছিল। কোরবানি ঈদকে সামনে রেখে প্রাকৃতিক পরিবেশে শেরপুর সীমান্তে পাহাড়ের কচি ঘাস ও লতাপাতা খাইয়ে কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন জেলার খামারিরা। তারা জানান, নিরাপদ মাংসের জন্য এসব গরুর চাহিদা বেড়েছে কয়েক গুণ। আবার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন দেশি গরুর উপর আস্থা রাখতে। শাকিল মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গাঢ় পাহাড়, আর এই পাহাড়ের কচি ঘাস ও লতাপাতা খেয়ে বড় হচ্ছে কোরবানির পশুগুলো। খামারিরা জানান, প্রতিদিন সকালে গরুগুলো পাহাড়ে ছেড়ে দেওয়া হয়। সারাদিন রোদ বৃষ্টিতে পশুরা জমির কচি ঘাস ও লতাপাতা খায়। বিকেলে সব রাখালরা মিলে গরু নিয়ে বাড়ি ফিরেন। সকালবেলা গরু ছাড়ি দেয়, পাহাড়ও আনে, লতাপাতা খা, আবার সন্ধ্যাবেলা নিয়ে যায়। এই গরুর মাংস স্বাদ বেশি। ঈদের সময় এই গরুগুলি চাহিদা হয়, ব্যাপক চাহিদা থাকে, কারণ এগুলি আপনার ন্যাচারালি খাবার খায়। এগুলি বাহির থেকে আমরা কোনো খাবার খাওয়াই না। বিকালে নিয়ে যাই, নিয়ে ভুসি দিয়ে আর লবণ দিয়ে পানি খাওয়াই খালি। এই বেশি গরুর বেশি দাম বেশি, গুস্ত স্বাদ বেশি, এইগুলি আহি আমরা। তারা আরও জানান, পাহাড়ে ঘাস লতা খাওয়ায় গরুগুলোর পেছনে আলাদা খরচ নেই। তাছাড়া চাহিদা বেশি হয় প্রতি বছর ঈদকে কেন্দ্র করে প্রাকৃতিক পরিবেশে দেশি গরু প্রস্তুত করেন তারা। গরুগুলোর কোনো নাই, রোগ ভেদ কম, তাইলে কুমড়ানির জন্য এই গরুগুলো খুব সুন্দর ভাবে, গরু ছোট হইতে পারে কিন্তু গরু সুন্দর। দেশি গরুগুলো আপনারা সবাই এটাই পছন্দ করিয়েন, সবগুলি এটাই কিন্তু ভালো মনে করেন, মাংস ভালো, সব দিক দিয়ে ভালো, দুধ ভালো, সবকিছুই ভালো। কিন্তু জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দেশি গরুর ওপর আস্থা রাখতে ক্রেতাদের পরামর্শ দিচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জিনাইগাতি এবং শ্রীবর্দীর প্রাণী সম্পদ কর্মকর্তা এবং মেডিকেল টিমের মাধ্যমে তাদেরকে সার্বিক পরামর্শ দেয়, অসুস্থ হলে তাদেরকে সেবা প্রদান করে এবং সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে তারা এই কুরবানিযোগ্য পশুগুলো প্রস্তুত করতে পারে। শেরপুরের 3 উপজেলার সীমান্ত এলাকার প্রায় 4000 পরিবার পালন করছেন 35,000-এরও বেশি গবাদি পশু।
শাকিলা শম্পা, ৭১। ময়মনসিংহের ত্রিশালে চলছে নজরুল জয়ন্তী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে এবারও মেলার আয়োজন করেছে প্রশাসন। ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে মেলায় ঢল নেমেছে নজরুল প্রেমিক, ভক্ত ও অনুরাগীদের। তারা জানান এই মেলা এখন মিলন মেলায় পরিণত হয়েছে। বাবুল হোসেনের তথ্য, ছবিতে বিস্তারিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দিরামপুর নজরুল জয়ন্তীতে একাডেমি মাঠে আয়োজন করা হয়েছে ৩ দিনের গ্রামীণ মেলার। ত্রিশালের নানান শ্রেণী পেশার মানুষের কাছে আবেগের নাম কাজী নজরুল, আর নজরুলকে ভালোবেসেই প্রতি বছর মেলায় আসেন তারা। ঈদের মতো উপভোগ করে, যেহেতু আমার এলাকা, আমি যার জন্য ছুটে এসেছি। বছর পরে পরে এই মেলাটা আছে, এই মেলাটার জন্য অপেক্ষা করে একমাত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি ভালোবাসা থেকে আমি আসছি শুধু এই নজরুল মেলা দেখার জন্য, এবং মেয়েকে নিয়ে আসছি তাকে এই নজরুলের সাথে পরিচয় করানোর জন্য। আমি আমার বাবার সাথে আসছি, আমি এখানে ঘুরতে আসছি, কিনছি বেল, কিলিপ, পাখি। মেলায় নাগরদোলা, চরকি, বাঁশের বাঁশি, মোটরসাইকেল রেস ও জাদু প্রদর্শন ছাড়াও রয়েছে আনন্দ বিনোদনের নানা আয়োজন। মানুষের মুখে শুনছি যে না অনেক বিক্রি বাট্টা হয়, সে আশা নিয়ে আসছি। এখানে ভালোই নিরাপত্তা ব্যবস্থা, আমরা রাত্রেও আসছি, এখনো আসছি। নজরুলকে আমাকে ভালো লাগে, এই জন্য নজরুল মেলা আসি। প্রশাসনের কর্মকর্তারা জানান মেলায় ১,০০০-এরও বেশি স্টল বসেছে। নিরাপত্তা নিয়ে রয়েছে বিশেষ নজরদারি। আমাদের দেশে সাধারণত মানুষজন যেমন আত্মীয় স্বজনের বাড়িতে একটা নির্দিষ্ট সময় বেড়াতে যান, ত্রিশালের মানুষজন এই জয়ন্তী উপলক্ষে যে মেলাটা হয়, এই মেলায় তারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসেন। মেলাটার তাৎপর্য অনেক মানে ব্যাপক। রবিবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। শাকিলা শম্পা, ৭১। মাদারীপুরে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গান, নৃত্য প্রতিযোগিতা, নাটক প্রদর্শন ও আলোচনা সভা। সোমবার সকালে সৈয়দ আবুল হোসেন কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে শুরু হয়েছে ৩ দিনের মেলা। সোমবার নগরীর আশিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, শিক্ষার পাশাপাশি গবেষণা করে নতুন কিছু তৈরি করার আনন্দ আলাদা। তাই এই কাজের সাথে শিক্ষার্থীরা যুক্ত হলে জাতি সমৃদ্ধ হবে। মেলায় অংশ নিয়ে স্কুল, কলেজ ও উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের 20টি স্টল। বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। সকালে কাজীপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় ১,৪93 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান, বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের 40 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এই ক্যাম্প করা হয়।